আজকে আমরা মানবিক প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করব। এই ফর্মটা আমাদের রাজ্যের এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকটা কমিউনিটির ক্যান্ডিডেটরা ফিল আপ করতে পারবেন। এখানে প্রত্যেক মাসে 1000 টাকা করে অনুদান দেওয়া হয় সরকারের থেকে। তো এই মানবিক স্কিমে কারা অ্যাপ্লাই করতে পারবেন, কী কী ক্রাইটেরিয়া আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রত্যেকটা মানুষ তো পারবেন না, এটা প্রতিবন্ধীদের জন্য এই স্কিমটা। তো সেটা অবশ্যই আমাদেরকে ফিল আপ করার আগে একটু জানতে হয়। যাদের প্রতিবন্ধকতার মাত্রা ন্যূনতম 50% তারা এই স্কিমের জন্য এলিজিবল, এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন। মান্থলি 1000 টাকা আর্থিক সাহায্য, পরিবারের বার্ষিক আয় বছরে যে টোটাল ইনকাম সেটা অবশ্যই 1 লক্ষ টাকার ভিতরে থাকতে হবে, তবেই আপনারা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি যদি আপনারা রাজ্যে অন্তত 10 বছর বসবাস করে থাকেন, মানে আমাদের রাজ্যে স্থায়ী বাসিন্দা হন, সেক্ষেত্রে আপনারা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন। আর যাদের বয়স 10 বছরের ভিতরে তাদের তো এই প্রসঙ্গটা আসছেই না। তো আমরা এখন ফর্ম ফিল আপ করবো প্রতিবন্ধীদের জন্য। রাজ্যের প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষ এই স্কিমে অ্যাপ্লাই করুন। আমি পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা জানেন না তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ সরকার নিশ্চিত রূপে তাদেরকে 1000 টাকার মান্থলি পেনশন বলতে পারেন, মাসিক একটা অনুদান দেবে। তবে শর্ত আরও একটা আছে, যদি আপনি বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা বা কৃষি ভাতা বা পরিবারের অন্য কোনো পেনশন প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মানবিক স্কিমে অ্যাপ্লাই করলে আপনার কোনো রকম আর্থিক সাহায্য দেওয়া হবে না। তো আমরা এখন ধাপে ধাপে ফিল আপ করবো। খুবই ছোট্ট একটা ফর্ম। এই ফর্মের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আছে, দুটো পয়েন্টস যেটা ইউটিউবে আপনারা খুঁজলে পাবেন না। মিসগাইড যারা করছে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভুল তথ্য দেবেন না। আমি কোন ক্ষেত্রে কোন পয়েন্টসের জন্য বলবো সেটা অবশ্যই আমি এই ফর্ম ফিল আপ করতে করতে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় মিসগাইড করা হচ্ছে। তো এখন আমরা দেখবো ফর্ম ফিল আপ করবো। প্রথমত আপনারা এখানে একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে মেরে দেবেন। তারপরে পার্সোনাল ডিটেলসে আমরা চলে আসবো। পার্সোনাল ডিটেলসে এখানে প্রত্যেকটা ঘর কিন্তু আমরা সবাই ইংরেজিতেই ফিল আপ করবো এবং ক্যাপিটাল লেটারে, সেটা অবশ্যই। তো যিনি আবেদন করছেন, প্রতিবন্ধী ব্যক্তি যিনি, তার নাম আপনারা এখানে লিখে দেবেন ইংরেজিতে বড় হাতের। তারপরে তার আধার নম্বর থাকলে আপনার অবশ্যই এখানে লিখবেন, ভোটার আইডি নম্বর থাকলে লিখবেন, জেন্ডার মেল হলে এম লিখবেন, ফিমেল হলে এফ লিখবেন, ডেট অফ বার্থ আপনারা লিখে দেবেন, ডেট অফ বার্থ। তারপরে তার বাবার নাম, মায়ের নাম অথবা গার্জিয়ানের নামটা আপনারা এখানে লিখবেন। রিলিজিয়ান কি লিখবেন আপনারা, যদি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে হিন্দুইজম লিখুন, মুসলিম হয়ে থাকলে আপনারা ইসলাম লিখুন। এখানে আপনারা অনেকে মিস্টেক করেন, এখানে হিন্দুইজম ইজ দ্য রিলিজিয়ান, সেম ইসলাম ইজ দ্য রিলিজিয়ান। যাই হোক, 8 নম্বর পয়েন্টে কাস্ট, এখানে আপনার কাস্ট কী আছে সেটা আপনারা লিখবেন, এসসি এসটি ওবিসি জেনারেল যেটা আপনার কাস্ট সেটা আপনারা লিখবেন। আর এখানে 9 নম্বরে মান্থলি ফ্যামিলি ইনকাম, অবশ্যই যেন আপনার বছরে টোটাল ইনকামটা 1 লক্ষ টাকার ভিতরে হয়। আপনার সেই অনুযায়ী আপনারা মান্থলি ইনকামটা 6000 টাকা বা 7000 টাকা ম্যাক্সিমাম আপনারা এখানে যেটা করা সেটা আপনারা করবেন। কন্ট্যাক্ট ডিটেলস, তো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার জন্য এখানে পুরো ঠিকানাটা আগে বসাবো আমরা। তো এখানে হাউস বা প্রেমিসেস নম্বর লিখবেন আপনারা, এখানে আপনার ভিলেজ, টাউন বা সিটির নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার লিখবেন। ওয়ার্ড নাম্বার মানে যদি আপনি মিউনিসিপ্যাল এরিয়াতে হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার। তো আপনার ব্লক, গ্রামে থাকলে ব্লকের নাম লিখবেন, শহরাঞ্চলে থাকলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, সাব ডিভিশন মানে মহকুমার নাম লিখবেন, ডিস্ট্রিক্ট বসাবেন, পিনকোডটা বসিয়ে দেবেন, আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবেন। আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। ল্যান্ডলাইন নম্বর সাধারণত থাকে না, স্কিপ করতে পারেন। ইমেল আইডি যদি জানা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বসাতে পারেন। এরপর আমরা এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্যাপিটাল লেটারের নামটা লিখে দেবেন, বাকিটুকু আপনাকে কিছুই করতে হবে না। আমরা চলে যাবো নেক্সট পেজ, এটা সেকেন্ড পেজ। সেকেন্ড পেজ এখানে খুব ইম্পর্টেন্ট যে ফর মানবিক 1 নম্বরে দেখুন টাইপ অফ ডিসেবিলিটি, আপনার কী ধরনের প্রতিবন্ধকতা সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনার নিশ্চয়ই একটা সার্টিফিকেট দরকার, ডিসেবিলিটি সার্টিফিকেট, এই ফর্মে অ্যাপ্লাই করার জন্য, এই প্রকল্প থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য। তো আপনার ডিসেবিলিটি সার্টিফিকেটে সেটা মেনশন থাকে যে টাইপ অফ ডিসেবিলিটি, সেটা আপনার এখানে লিখে দেবেন। হতে পারে সেটা অর্থোপেডিক্যালি, তো আপনার যে টাইপের প্রতিবন্ধকতা সেটা আপনার এখানে লিখবেন। আর পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি যেটা আপনার সার্টিফিকেটে মেনশন আছে সেই পার্সেন্টেজটা আপনারা লিখবেন। এবং অথরিটি, কোন অথরিটি এটাকে ইস্যু করলো সার্টিফিকেটটাকে, সেই অথরিটির নাম আপনারা এখানে লিখবেন। এই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনার সার্টিফিকেটই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ওই প্রতিবন্ধী ব্যক্তিটার ব্যাঙ্ক ডিটেলস আপনারা এখানে ঠিকভাবে ফিল আপ করবেন। প্রথম ঘরেই আপনারা ব্যাংকের নাম দেবেন, এখানে ব্রাঞ্চের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, আইএফএসসি কোডটা দেবেন। এরপরেই এখানে যে ভুলগুলো কথা আমি বলছিলাম মিসগাইড করছি, এনক্লোজার লিস্ট। ফার্স্ট পয়েন্ট আছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, উইদিন ব্র্যাকেট আছে সেলফ ডিক্লারেশন। এখানেই একটা গড়বড়ি চলে আসছে। সেলফ ডিক্লারেশন লেখা সত্ত্বেও কিন্তু অনেক ইউটিউবারই বলছে, ম্যাক্সিমাম আমি যতগুলো ভিডিও দেখেছি
সেলফ ডিক্লারেশনের কথা উড়িয়ে এখানে কিন্তু পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। মোটেও না, এটা সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে, কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়া সার্টিফিকেট নয়। আমি সেটা আপনাকে দেখাবো কীরকম হয় সেই সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটা। একইভাবে 2 নম্বরে ইনকাম সার্টিফিকেট, এখানেও কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট না, এটা আপনার নিজেরই একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। কোথাও আপনাকে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেটের জন্য যেতে হবে না, নিজেই তৈরি করবেন আপনার নিজের সার্টিফিকেট। 3 নম্বরে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট যেটা দিতে বলছিলাম, তারপরে আপনার আধার কার্ড। আর প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে, যেহেতু যতগুলোর জেরক্স কপি আপনি দিচ্ছেন। 5 নম্বরে ভোটার আইডি থাকলে আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। 6 নম্বরে রেশন কার্ড থাকলে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন, আর ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। 8 নম্বরে আছে আদার্স, সেটা আপনি ছেড়ে দিতে পারেন। এরপরে দেখবো আমরা ডিক্লারেশন। এখানে আই গিভ, ডু নট গিভ, ডু নট গিভটাকে আপনারা জাস্ট পেন দিয়ে কেটে দেবেন। তারপরে এখানে আপনার আবেদনকারী যিনি তার সইটা করবেন, এখানে তারিখ বসাবেন। বাকি আপনাকে কিছুই ফিল আপ করতে হবে না, যা কিছু করার ওখান থেকেই করে দেবে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে সেলফ ডিক্লারেশন যেটা বলছিলাম সেই ফর্মটা কী রকম দেখতে হয়, কীভাবে ফিল আপ করবো। তো দেখুন, এই সেই ফর্ম, বাস্তু সংক্রান্ত শংসাপত্র যেটা সেলফ ডিক্লারেশন। এই ফর্মটাই আপনাকে ফিল আপ করে জমা করতে হবে। কোথায় জমা করতে হবে সেটাও আপনাদেরকে জানাবো কুইকলি কাজ করার জন্য। তো এখানে আমি বলে এখানে আপনার নাম লিখবেন, আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, এই ফর্মটা ফিল আপ করতে পারেন। আপনার পিতার নাম লিখবেন, আপনার ঠিকানা লিখবেন, নিবাস মানে ঠিকানা, তো আপনার ঠিকানা লিখবেন। এই অঞ্চলে কত বছর বসবাস করছেন সেটা আপনারা এখানে লিখবেন। তো আপনার সাধারণত যে যত বয়স সেটাই আপনারা এখানে লিখে দিতে পারেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, যদি আপনি আনম্যারিড মহিলা হয়ে থাকেন। আর যদি মহিলা বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার বিয়ের থেকে আপনার সময়টা ক্যালকুলেশন করে আপনারা এখানে লিখে দেবেন, যেহেতু সাধারণত মহিলারা বিয়ের পরে শ্বশুরবাড়িতে অন্য ঠিকানাতে বসবাস করে। এখানে আপনার স্বাক্ষর করবেন, তারিখ বসাবেন। এবারে আমরা দেখব আয় সংক্রান্ত যে ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন সেটা কেমন। তো একইভাবে এখানে আপনার নাম, পিতার নাম, আপনার ঠিকানা, আর এখানে আমার পরিবারের মাসিক বাৎসরিক দুটোই আছে, তো আপনি মাসিকই টিক মারবেন, বাৎসরিকটাকে কেটে দেবেন, দিয়ে আপনার মাসে কত আয় আপনি দিচ্ছেন সেটা আপনার এখানে বসাবেন, সই করবেন, তারিখ দেবেন। এই হচ্ছে আপনার সেলফ ডিক্লারেশন। এই সার্টিফিকেটটাকেই আপনাকে সাথে করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে। বাকি যে ডকুমেন্টসগুলো আছে প্রত্যেকটা আপনাকে অ্যাটাচ করতে হবে। এবারে আপনাদেরকে বলবো যে এই ফর্মটা আপনারা কোথায় জমা করবেন। আপনারা চলে যাবেন সল্টলেক পূর্ত ভবন অফিসে, পূর্ত ভবনে চলে যাবেন। পূর্ত ভবন মানে হচ্ছে মৈক ভবন, মৈক ভবনের পাশেই পূর্ত ভবন আছে, আপনারা সেই অফিসে যাবেন, গিয়ে এটা জমা করবেন। জমা করলেই কিন্তু আপনারা একটা রিসিপ্ট কপি পাবেন এই ফর্মটা জমা করার সঙ্গে সঙ্গে। তারপরে একটা নির্দিষ্ট ডেট দেবে যখন আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস নিয়ে ওই রিসিপ্ট কপি নিয়ে আপনাকে নিয়ে যেতে হবে। আর অবশ্যই আপনার যে ক্যান্ডিডেট এই ফার্স্ট টাইম ফর্ম জমা করার সময় পূর্ত ভবনে তাকে নিয়ে অবশ্যই যাবেন। নেক্সট টাইম যখন রিসিপ্ট কপি নিয়ে আপনারা যাবেন, যে ডেট দেবে সেই সময় কিন্তু তাকে নিয়ে যাওয়ার দরকার নেই। আপনারা যে কেউ গেলেই আপনারা এই স্কিম থেকে যে মাসিক অনুদান সেটা পেতে থাকবেন এই প্রতিবন্ধী ব্যক্তির সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করতে থাকুন। চ্যানেল নতুন ভিজিটর বা দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, ফিরে আসবো আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।